বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা ঐতিহাসিক ঘটনা। যদি আপনি জনগণকে বুঝতে না পারেন, জনগণের মানুষ বুঝতে না পারেন, জনগণের যে পরিবর্তিত চরিত্র বুঝতে না পারেন, ৬ কোটি তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সে যত বড় রাজনৈতিক দল হোক না কেন, সে নাই হয়ে যাবে। বাংলাদেশ ৯১তে ২০০১-এ নাই, যেটা ২০২৫। যারা এই মানুষ বুঝতে পারছেন না, তারা বাংলাদেশের রাজনীতিতে গ্র্যাজুয়ালি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। শুধু মুসলিম লীগের ইতিহাস দেখেন, একটা দল ২টা রাষ্ট্র বানিয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জায়গা থেকে। সেই দল আজকে সাবকন্টিনেন্টে নাই হয়ে গেছে। আওয়ামী লীগকে দেখেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় বৈধ অবৈধভাবে জোর করে ক্ষমতায় থেকেছে। সেই দলের নেতারা আজকে পালায়ে সীমান্তে লুঙ্গি পরে পালাইছে। এটা হচ্ছে ইটস অ্যাবাউট পলিটিক্যাল হিস্ট্রি। যারা আওয়ামী সাংবিধানিক ফ্রেমে, ৭২-এর সংবিধানের ফ্রেমে ঢুকিয়ে দিয়ে ১০৬-এর কোড নাম্বার ব্যবহার করে জেমস বন্ডের মতো করে আওয়ামী লীগকে পিছন থেকে পুনর্বাসন করবার নির্বাচন এবং রাজনীতি করতে চায়, তাদেরকে মনে রাখতে হবে জুলাই সনদের অক্ষরে অক্ষরে প্যারায় প্যারায় আগামী গণ অভ্যুত্থানের ভবিষ্যৎ লিখে দেয়া আছে। অতএব যদি কেউ মনে করে যে কোনো রকম সাংবিধানিক ক্যারিকাচারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হবে, ২৪-এর শত শত হাজার হাজার শহীদ, আহত পঙ্গু ভাই বোনদেরকে অস্বীকার করা হবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। তারা বাংলাদেশের জনমানুষকে এখনও চিনতে পারেন নাই। তারা এখনও ৯১-এর ফ্রেম দিয়ে ১০৬-এর কোড নাম্বার ব্যবহার করছেন। সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত একটা সরকার। কোনো সংবিধানের খামেবন্দি ১০৬ ঠিকানায় পাঠানো কোনো কোড নাম্বারের চিঠিতে এই সরকার গঠিত হয় নাই। এই সরকার হচ্ছে ২৪-এর রক্তস্নাত গণ অভ্যুত্থানের সরকার। যে ডিসাইসিভ ভূমিকা নেবার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন এবং বারবার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আলোচনা, বিতর্ক, তর্ক এগুলো সব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক ভিত্তিক পরামর্শ এবং সেশনের পরে সেশন হওয়াটা যেমন ঐতিহাসিক ছিল, জুলাই সনদের যেই জায়গাতে এসে আমরা দাঁড়িয়েছি স্বাক্ষরবিহীন অবস্থায়ও কিন্তু ইটস এ ন্যাশনাল কমিটমেন্ট। কারণ এই সনদের ড্রাফটটা কিন্তু ইতিমধ্যে আলোচনার ভিত্তিতেই সবাই একমত হয়েছেন। স্বাক্ষর করাটা শুক্রবারে, আগামীকালকে হচ্ছে একটা পিওর টেকনিক্যাল সিম্বলিক জায়গা। ইট হ্যাজ অলরেডি বিন সাইন্ড পলিটিক্যালি অ্যাট দ্য কনসেনসাস কমিশন। সো সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা ঐতিহাসিক ঘটনা যে ক্ষমতার বাইরে শুধুমাত্র দেশ, রাষ্ট্র, দেশের মানুষকে নিয়ে যে আমরা ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস জাতীয় ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেছি, আলোচনা করেছি, একমত দ্বিমতের উপরে ভিত্তি করে ছাড় দিয়ে কিভাবে একটা জায়গায় আসা যায় যেখানে প্রায় সবাই আমরা কাছাকাছি। আমরা এর আগেও বলেছি যে এবি পার্টির পজিশন হচ্ছে যে এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত একটা সরকার। কোনো সংবিধানের খামেবন্দি ১০৬ ঠিকানায় পাঠানো কোনো কোড নাম্বারের চিঠিতে এই সরকার গঠিত হয় নাই। এই সরকার হচ্ছে ২৪-এর রক্তস্নাত গণ অভ্যুত্থানের সরকার। যারা আওয়ামী সাংবিধানিক ফ্রেমে, ৭২-এর সংবিধানের ফ্রেমে ঢুকিয়ে দিয়ে ১০৬-এর কোড নাম্বার ব্যবহার করে জেমস বন্ডের মতো করে আওয়ামী লীগকে পিছন থেকে পুনর্বাসন করবার নির্বাচন এবং রাজনীতি করতে চায়, তাদেরকে মনে রাখতে হবে জুলাই সনদের অক্ষরে অক্ষরে প্যারায় প্যারায় আগামী গণ অভ্যুত্থানের ভবিষ্যৎ লিখে দেয়া আছে। অতএব যদি কেউ মনে করে যে কোনো রকম সাংবিধানিক ক্যারিকাচারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হবে, ২৪-এর শত শত হাজার হাজার শহীদ, আহত পঙ্গু ভাই বোনদেরকে অস্বীকার করা হবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। তারা বাংলাদেশের জনমানুষকে এখনও চিনতে পারেন নাই। তারা এখনও ৯১-এর ফ্রেম দিয়ে ১০৬-এর কোড নাম্বার ব্যবহার করছেন। বাংলাদেশ ৯১তে ২০০১-এ নাই, যেটা ২০২৫। যারা এই মানুষ বুঝতে পারছেন না, তারা বাংলাদেশের রাজনীতিতে গ্র্যাজুয়ালি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। ইটস অ্যাবাউট হিস্ট্রি। এটার সাথে আমাদের কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক মতের ব্যাপারে কোনো জিঘাংসার প্রশ্ন নাই। এটা হচ্ছে ইতিহাস। শুধু মুসলিম লীগের ইতিহাস দেখেন, একটা দল ২টা রাষ্ট্র বানিয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জায়গা থেকে। সেই দল আজকে সাবকন্টিনেন্টে নাই হয়ে গেছে। আওয়ামী লীগকে দেখেন,
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় বৈধ অবৈধভাবে জোর করে ক্ষমতায় থেকেছে, সেই দলের নেতারা আজকে পালায়ে সীমান্তে লুঙ্গি পরে পালাইছে। এটা হচ্ছে ইটস অ্যাবাউট পলিটিক্যাল হিস্ট্রি। যদি আপনি জনগণকে বুঝতে না পারেন, জনগণের মানুষ বুঝতে না পারেন, জনগণের যে পরিবর্তিত চরিত্র বুঝতে না পারেন, 6 কোটি তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সে যত বড় রাজনৈতিক দল হোক না কেন, সে নাই হয়ে যাবে। এই নাই হওয়ার ইতিহাস আমরা এই বাংলাদেশের ইতিহাসেই বহুবার দেখেছি গত 6-7 দশকের মধ্যে। তো সেই পরিবর্তিত বাস্তবতায় আমাদের এবি পার্টির পজিশন হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের সরকার, এবং সেই প্রেক্ষিতেই পার্টির চেয়ারম্যান বারবার রিপিটেডলি কমিশনের মিটিংয়ে বলেছেন যে ডিসাইসিভ হওয়ার সময় এসছে। এনাফ ইজ এনাফ অন ডিসকাশনস অ্যান্ড ডিবেট অ্যান্ড কনসেনসাস। সিদ্ধান্ত দিতে হবে, রুলিং দেন, ভার্ডিক্ট দিয়ে দেন, হোয়াট নিডস টু বি ডান। আমরা সবাই সাফিসিয়েন্টলি কথা বলেছি, এবং এটার উপর ভিত্তি করে আগামী দিনে গণভোট হোক, সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল ফ্রেমের অধীনে কোনো প্রোক্লামেশন হোক, যেই ফ্রেমে আসুক, এই সনদের একটা লিগ্যাল পজিশন পরিষ্কার হয়ে যেতে হবে জাতির কাছে। এবং তা না হলে যত দেরি এটাতে হবে, তত বেশি হচ্ছে জাতীয় নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে একটা নতুন বন্দোবস্তের রাজনীতির আলাপ যারা আমরা তুলেছিলাম, সেই জায়গা থেকে সময় এসছে যে একটা প্রসেসের মধ্য দিয়ে কিভাবে ক্যান্ডিডেট সিলেকশন করতে হয়, এবং আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমাদের প্রার্থী সিলেকশনের প্রসেস পার্টি চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে। ত্রুটি বিচ্যুতির কথা শোনা যায়, এবি পার্টিরও অনেক ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু সেই ত্রুটি বিচ্যুতিগুলো হচ্ছে অন্যরকম। যেমন আপনাদের অনেকের মধ্যে ক্ষোভ আছে, কষ্ট আছে যে আমাদের নেতাদেরকে আমরা খুব কম পাচ্ছি, আমাদের দল বিস্তারের জন্য কার্যক্রম খুব কম হাতে নেওয়া হচ্ছে। এই ধরনের অনেক কষ্ট বা আপনাদের মনে কিছু প্রশ্ন, কিছু দ্বিধা তৈরি হয়েছে, কি বলেন, ঠিক না? কিন্তু এবি পার্টি ক্ষমতা চর্চা, তারপরে নিয়োগ বাণিজ্য বা এই জাতীয় যে সমস্ত সমালোচনাগুলো রাজনৈতিক দলগুলোর আছে, আমার মনে হয় না যে আল্লাহর রহমতে এই ধরনের কোনো সমালোচনা এবি পার্টির আপনারা শুনেছেন কেউ? না। তো সুতরাং আমাদের দলের অগ্রসরতা কম হতে পারে বা স্লো হতে পারে, কিন্তু আমাদের দলের এখন পর্যন্ত যে ক্রেডিবিলিটি, সেটা আল্লাহর রহমতে অক্ষুণ্ণ আছে। আপনারা এতদিন অনেকে বলেছেন যে আমাদেরকে তো ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে না, আমরা কিভাবে কাজ করব। কিন্তু আপনারা জানেন যে ক্লিয়ারেন্স ছাড়াও আমরা বলেছি আপনার যদি আগ্রহ থাকে আপনি কাজ করেন। যারা যারা নির্বাচন করতে চান, আমরা কাউকেই বলি নাই যে আপনি কাজ বন্ধ রাখেন, আমরা বলেছি আপনি আপনার মতো করে কাজ করেন। ইতিমধ্যে আমরা দেখেছি দলের ক্লিয়ারেন্স ছাড়াই অনেকেই নিজের এলাকায় পোস্টার, গণসংযোগ, নানা রকমের মানে কার্যক্রম হাতে নিয়ে প্রচুর কাজ করেছেন, এবং ইতিমধ্যে তাদের একটা বিরাট গ্রহণযোগ্যতা এবং এলাকায় একটা আলোচনা শুরু হয়েছে। এই প্রার্থীরা কিন্তু আমরা যদি কখনো কোনো জোটে যাই, এই প্রার্থীরা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবেন যেটা অন্যরা পাবেন না। কারণ যিনি দলের ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করেন, নিজের স্বেচ্ছায় কোনো আগ্রহ বা নিজের স্বেচ্ছায় কাজ করার অবস্থা তৈরি না হয়, তাহলে তিনি তো একটু পিছিয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। আরেকটা জিনিস, আজকে এখানে আমরা যে 100 জনের তালিকা ঘোষণা করব, অনেক এক্সপেক্টেড আছেন যাদের তালিকা হয়তো এখানে নাম নাই। আপনি হয়তো বলতে পারেন যে আমার নামটা নাই কেন, আমি তো চেয়েছিলাম বা আমার তো তালিকায় থাকার কথা ছিল। যদি মনে করেন যে আপনার নামটা কেন নাই, সেটারও একটা যৌক্তিক হয়তো কারণ আছে, আমরা হয়তো আরও কিছু যাচাই বাছাই বাকি আছে। আমরা এর বাইরে আগামী 1 মাসের মধ্যে প্রাথমিকভাবে স্থানীয়ভাবেও কিছু ক্লিয়ারেন্স আপনাদেরকে প্রাথমিকভাবে দিতে পারি। তো সুতরাং এখানে হতাশ হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই।
আমি আবারও বলছি, এটা একটা প্রাথমিক প্রার্থী তালিকা। এটা যে কোনো ভাবে হোক সংশোধিত, পরিমার্জিত, প্রতিস্থাপিত এটা হতে পারবে। সুতরাং এখানে কেউ এটাকেই চূড়ান্ত মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। আমরা নানা রকমের যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা করেছি। আজকে আমরা আমাদের সংবাদ সম্মেলনের পরে আমাদের যে মত বিনিময় পরিস্থিতিটা থাকবে, সেখানে আপনাদেরকে কয়েকটা বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করব। একটা হচ্ছে, আমাদের প্রত্যেক প্রাথমিক প্রার্থীদের একটা অঙ্গীকারপত্র দিতে হবে। যে অঙ্গীকারপত্রটা আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবো। সেই হোয়াটসঅ্যাপে আপনারা সেটাকে নিজের মতো করে নিজের নাম লিখে সেটা আমাদের অফিস সম্পাদক বরাবরে আপনারা সেটা পাঠাবেন। সেই অঙ্গীকারপত্রটা তৈরি করার দায়িত্ব আমাদের লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলমের, আমাদের যুগ্ম ভাইস চেয়ারম্যান। উনি সেটা চূড়ান্ত করবেন, করে হয়তো আপনাদের কাছে পাঠাবেন। দ্বিতীয় হচ্ছে, আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে দল সম্পর্কে, দলের কার্যক্রম সম্পর্কে, দলের অগ্রগতি সম্পর্কে, দলের রাজনৈতিক অভিমুখ সম্পর্কে। এর বাইরে আছে দেশ সম্পর্কে আপনাদের অনেক কিছু প্রশ্ন থাকতে পারে। আশা করি আপনারা রেগুলার রাজনৈতিক আলাপ আলোচনা, ডিবেট, বিভিন্ন বিষয়গুলো দেখেন, সুতরাং সেটা প্রশ্নটা হয়তো কম থাকবে। দেশে নানা রকমের অনিশ্চিত পরিস্থিতিও আমাদের আছে। সব মিলিয়ে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে আমরা এখানে সেগুলো আজকে জবাব দেওয়ার চেষ্টা করব। এবার আপনাদের কাছেও আমাদের কিছু প্রশ্ন থাকবে। আপনি একজন প্রার্থী হিসাবে কিভাবে কাজ করবেন, কিভাবে দেখতে চান, আপনার প্রস্তুতি কতটুকু, আপনি যেই আসন থেকে নির্বাচন করতে চান সেখানে কয়টা কেন্দ্র আছে, সেখানে কোন রাজনৈতিক দলের কি অবস্থা, আপনি কেন মনে করছেন আপনার অবস্থা সেখানে ভালো, এই জাতীয় কিছু প্রশ্ন আমরা আপনাদেরকে করতে চাই। এবং এগুলোর মধ্য দিয়ে আমরা বুঝবো যে আপনারা কতটুকু নিজেদেরকে প্রস্তুত করতে পেরেছেন।